ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব অষ্টম শ্রেণীর ভূগোল। প্রশ্ন বিচিত্রা যে রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে 2025 সালের অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় সামেটিভ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল। দেখে নাও, প্রথম স্কুল 1 নম্বর স্কুল কি রয়েছে? বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল এইচএস। প্রথমে প্রশ্ন রয়েছে 1 শূন্যস্থান পূরণ করো, 2 রয়েছে নিম্নলিখিত 2-1টি প্রশ্নের উত্তর দাও। এরপরে রয়েছে 3 নম্বরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 5 নম্বরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 6 রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। আর 7 রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। এই প্রশ্নগুলো আমরা উত্তর পরপর করে নেব। এই উত্তরগুলো করার আগে আমি বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, কারণ আমি যখন তোমাদের ভিডিও দেব এরকম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরপর করে স্কুল তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সেইগুলো দেখে তোমরা করবে, সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি করে যাবে। দেখবে 80 থেকে 90% নাম্বার তোমরা পাবে। প্রথম সামেটিভ পরীক্ষা যা হয়েছিল, এবার সেকেন্ড সামেটিভের পরীক্ষার নম্বর হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হবে। চলো আমি 1 নম্বর প্রশ্ন করে দিচ্ছি, শূন্যস্থান পূরণ করো। আমি এইগুলো করার আগে বলি, স্টুডেন্ট টিউটোরিয়ালের তোমাদের গণিত চ্যানেল দেওয়া আছে, গণিত অঙ্ক করে দেওয়া আছে, সেগুলো করে তোমরা ভালোভাবে শিখে নিও। দেখো 1 নম্বর শূন্যস্থানে কি বলেছে? পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলে ড্যাশ। এই শূন্যস্থানে হবে কোরিওলিস বল। 2 নম্বর হচ্ছে সূর্যের আলো মকর সংক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে ড্যাশ তারিখে। এটা হবে 22শে ডিসেম্বর বা 21শে ডিসেম্বর লিখলেও হবে। 21শে ডিসেম্বর অথবা 22শে ডিসেম্বর, দুটো তারিখে যে কোনো একটা তারিখ লিখলে হবে। 3 নম্বর ঘূর্ণাবর্তের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম কি? সেই অংশের নাম হচ্ছে ঘূর্ণাবর্তের চক্ষু, ঘূর্ণাবর্তের চোখ। 4 নম্বর পারানো ও প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়েছে ড্যাশ শহরের কাছে। এইটা হবে আর্জেন্টিনার কোরিয়েন্তেস এর কাছে। 5 নম্বর দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হওয়ার মূল কারণ ড্যাশ। এর মূল কারণ হলো হামবোল্ট স্রোত। হামবোল্ট স্রোত হচ্ছে শীতল স্রোত, এই জন্য এটা শীতল হয়ে থাকে। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়েছি খাতার মধ্যে, সেগুলো তোমরা সুন্দর করে দেখে তুলে নেবে। এইবারে দেখো 2 নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো। তাহলে এটা হবে পোপোকাতেপেতল। পোপোকাতেপেতল। 2 নম্বর জাপুরে কার উপনদী? জাপুরে হচ্ছে তিস্তার উপনদী। 3 নম্বর আমাজন অববাহিকার আয়তন কত? এটা প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। 4 নম্বর গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে? এটা উষ্ণমণ্ডলীয় অরণ্য বা তাপমণ্ডলীয় অরণ্যে। 5 নম্বর সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু? সমগ্র পম্পাস অঞ্চলটি পশ্চিম দিকে ঢালু, পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? এটি হবে রাশিয়া। সবচেয়ে বড় উঁচু আকাশের মেঘের গড় সর্বনিম্ন উচ্চতা কত? এটা হবে প্রায় 2 কিলোমিটার। 8 মেঘের জলকণার ব্যাস কত? এটা হবে 10 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত ব্যাস হয়ে থাকে। 9 দাগের প্রশ্ন, শীতল পার্বত্য বায়ুর অপর নাম কি? এটা হবে ব্রিজ বায়ু। 10 নম্বর পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকা অবস্থিত সমভূমিটির নাম কি? এটা হবে পাম্পাস সমভূমি বা পম্পাস সমভূমি। আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে খাতায় উত্তর লিখে দিয়েছি, দেখে নাও। স্টুডেন্ট টিউটোরিয়াল অষ্টম শ্রেণী ভূগোল রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভ প্রথম স্কুল
বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুল এইচএস। শূন্যস্থানে দেখো যেগুলো আমি বললাম, কোরিওলিস, 22 ডিসেম্বর, ঘূর্ণাবর্তের চোখ, আর্জেন্টিনার কররিয়েন্তেস, হাম্বার্ট স্রোত। পরপর করে যে দাগের যেটা হবে উত্তর লিখেছি। দ্বিতীয় নম্বর যে দু এক কথায় উত্তর, একে হচ্ছে পোপো কাতে পেতল, 2 তিস্তা, 3 70 বর্গ কিলোমিটার লক্ষ বর্গ কিলোমিটার, 4 উষ্ণমণ্ডল অরণ্য, 5 পশ্চিম দিকে, 6 রাশিয়া, 7 প্রায় 2 কিলোমিটার, 8 হচ্ছে 10 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়, 9 ব্রিজ এবং 10 পম্পাস বা পাম্পাস। এরপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো দুটি, 2 গুণিতক 4, যে কোনো 4টি। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? দেখো সুন্দর করে আমি লিখে দিয়েছি বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলা হয়। এরপর দেখে নাও 2 দাগে মরুবায়ু শীতল হয় কেন? দেখো মরুবায়ু মধ্যদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখবে, ভালো করে সুন্দর করে তুলে নেবে এবং একবার করে রিডিং পড়বে, মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখে নাও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা উষ্ণমণ্ডলের অন্তর্গত কেন বা তাপমণ্ডলের অন্তর্গত কেন? দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চল উষ্ণমণ্ডলের অন্তর্গত কারণ এটি 12 ডিগ্রি থেকে উত্তর অক্ষাংশ থেকে 55 ডিগ্রি 59 দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত তোমরা লিখে নেবে। নেক্সট কোশ্চেন, 4 দাগে এস্টেনশিয়া কি? দেখো দক্ষিণ আমেরিকার পম্পাস সমভূমির অধিবাসীদের প্রধান জীবিকা পশুপালন। এই অঞ্চলের পশ্চিম বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও পূর্বাংশে প্রচুর বৃষ্টিপাত হয়, যা দীর্ঘকাল উৎকৃষ্ট ঘাস আলফালফা এর বৃদ্ধিতে সাহায্য করে। ফলে এই অঞ্চলে গবাদি পশু প্রতিপালন করা হয়। প্রতিপালনের জন্য নিয়োজিত আর্জেন্টিনার বৃহদায়তন খামারগুলিকে এস্টেনশিয়াল বলে। খাবার না, এটা খামার হবে, খামার ময়াকার, খামারগুলিকে এস্টেনশিয়া বলে। এরপরে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর। তাহলে বায়ুচাপ স্থান পরিবর্তন হয় কেন? এখান থেকে তোমরা এখান পর্যন্ত লিখবে তোমাদের বায়ুচাপ স্থান পরিবর্তন। নেক্সট প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণ কি? এখান থেকে এখান পর্যন্ত লিখবেন তোমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের সৃষ্টির কারণ। এখান থেকে এটা পর্যন্ত লিখবে। এরপরের প্রশ্ন যেটা দেখে নাও, এরপরের প্রশ্ন রয়েছে কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি পরপর করে। 6 আকাশে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। এরপরে দেখো ছবিটা দিয়ে দিয়েছি কিউমুলোনিম্বাস মেঘ, কিউমুলোনিম্বাস মেঘের ছবিটা দিয়ে দিয়েছি, এটা তোমরা এঁকে দেবে। এই যে মেঘে এরকম করে তোমার এটা বেশ ঘনভাবে এটা পড়লে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি, 3 গুণিতক 2 6। 1 নম্বর প্রশ্ন, সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো। সেলভা অরণ্যের বৈশিষ্ট্য আমি দেখো পর সুন্দর করে লিখে দিয়েছি, 1 2 করে এখান পর্যন্ত টাইপ করে দিয়েছি। সুন্দরভাবে লিখে নেবে এবং এরকম লিখবে, একবারে পুরো 100% নম্বর পাবে। সেলভা অরণ্যের বৈশিষ্ট্য। এরপরের প্রশ্ন দেখে নাও। এরপরের প্রশ্ন হচ্ছে দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি? তাহলে অক্ষাংশের জন্য এখান থেকে এখান পর্যন্ত আমি লিখে দিয়েছি। দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহাদেশটি 12 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 55 ডিগ্রি 59 মিনিট, এটা মিনিটের চিহ্ন, দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত হয়। এখানে উষ্ণমণ্ডল ও শীতল মণ্ডলের বৈচিত্র্য দেখা যায়। নিরক্ষরেখা দক্ষিণ আমেরিকার উত্তরাংশ দিয়ে অতিক্রম করা এই অঞ্চলে। এখান থেকে তোমরা এইটা লিখে দেবে। এরপরে নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে কি, পম্পাস বা পাম্পাসের কৃষিকাজ সম্পর্কে লেখো। তাহলে এইখানে পাম্পাসের কৃষিকাজ এখান পর্যন্ত শেষে লিখতে হবে। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। প্রধান ফসল গম, ভুট্টা, বার্লি, সয়াবিন, সূর্যমুখী, আপেল, চেরি ইত্যাদি। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 5 গুণিতক 1, 5 নাম্বার রয়েছে একটি প্রশ্নের জন্য। 1 নম্বর প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর যে কোনো 3টি সাময়িক বায়ুর সম্পর্কে লেখো। 3টি সাময়িক বায়ুর সম্পর্কে প্রথম হচ্ছে কি না, প্রথম মৌসুমী বায়ু। বায়ু প্রায় রকমের রয়েছে, একটা মৌসুমী বায়ু। তাহলে এখান থেকে এখান পর্যন্ত লিখে দিয়েছি মৌসুমী বায়ু সম্পর্কে। তোমরা সুন্দর করে লিখে নেবে, একবার রিডিং পড়লে হয়ে যাবে। লিখে নেবে, খাতা বানাতে হবে কিন্তু, খাতা বানিয়ে এগুলো লিখবে। 2 নম্বর দেখো অ্যানাবেটিক বায়ু বা একে উপত্যকা বায়ু বলা হয়। এখানে দিনে রোদে পর্বতের ঢালের বায়ু গরম হয়ে যায়। এখান থেকে চাষবাস করে এখান পর্যন্ত। এরপরে তোমরা এই ছবিটা দেবে।
শীতল বায়ু, উষ্ণ বায়ু, উষ্ণ বায়ু, এইরকম তীর চিহ্ন গিয়েছে এরকম করে, এইদিকে তীর চিহ্ন উষ্ণ পার্বত্য অঞ্চল। নিচে লিখবে অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু। এরপর নিচে দেখো ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু, এটা তিন, তাহলে মৌসুমী বায়ু, অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু। তাহলে ছবিটা দেওয়ার পরে এরপরে নিচে এটা দেখো ক্যাটাবেটিক বায়ু লিখলাম, রাতে পাহাড়ি এলাকার এখান থেকে এখান পর্যন্ত লিখবে। লেখার পরে দেখো এই ছবিটা দেবে, এই ছবিটা এরকম করবে, এইটা গাঢ় 6B পেন্সিল দিয়ে এঁকে নেবে। এইদিকে তীর চিহ্ন, এইদিকে তীর চিহ্ন, এটা শীতল বায়ু, এটা শীতল বায়ু, এটা উষ্ণ বায়ু। উষ্ণ হলে বায়ু উপরের দিকে উঠে যায় আর শীতল বায়ু নিচের দিকে নেমে আসে, এই জন্য হয়েছে। এরপর দেখো ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু লিখে দিয়েছি, ছবিটা আঁকবে কিন্তু ভালো নাম্বার পাবে। নেক্সট 2 দাগের প্রশ্ন, চিত্রসহ পরিচলন ও ঘূর্ণাবাত বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। একে লিখে দিয়েছি পরিচলন বৃষ্টিপাত। দেখো সংজ্ঞা, ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে জলে বাষ্পপূর্ণ বায়ু, উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে শীতল হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, একে পরিচলন বৃষ্টিপাত বলে। এরপরে পদ্ধতিটা লিখে দিয়েছি এখান পর্যন্ত। এরপর তোমরা এই ছবিটা দেবে কিন্তু, এই ছবিটা দেবে, এই ছবিটা দিয়ে নিচে লিখবে পরিচলন বৃষ্টিপাত। দেখে নাও এখানে উষ্ণ আর্দ্র বায়ু, এইদিকে তীর চিহ্ন গেছে, এইদিকে সমুদ্র থেকে এইদিকে সমুদ্র। এরপরে হচ্ছে কি কিউমুলো নিম্বাস মেঘ, এরপরে এইটা উপরের দিকে উঠে গেছে ঊর্ধ্বমুখী বায়ুর ঘনীভবনের ফলে সৃষ্ট বৃষ্টিপাত। এরকম করে এর নিচে লিখে দেবে পরিচলন বৃষ্টিপাত। এরপরে নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে ঘূর্ণাবর্ত বৃষ্টিপাত। সংজ্ঞা, ঘূর্ণাবর্তের ফলে ঊর্ধ্বমুখী জলে বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটে তাকে ঘূর্ণাবাত বৃষ্টিপাত বলে। ধরন, ক্রান্তীয় ঘূর্ণাবর্ত বৃষ্টি, গভীর নিম্নচাপ, আর একটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত বৃষ্টি। এরকম করে তোমরা এখান পর্যন্ত লিখে দেবে। তাহলে এখান থেকে ঘূর্ণাবর্ত পয়েন্ট দিয়ে এখান পর্যন্ত লিখবে, তারপরে এই ছবিটা দেবে, এই ছবিটা, তারপরে এই ছবিটা দেবে। এই দেখে নাও এখানে মেঘ, কালো কালো মেঘ রয়েছে, এরকম করে এই যে মেঘ করে দেওয়া হয়েছে। তারপরে এইদিকে তীর চিহ্ন দেওয়া হয়েছে নিম্নগামী শীতল বায়ু, ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু, নিম্নগামী শীতল বায়ু, ঊর্ধ্বগামী ঊর্ধ্ববায়ু। এরকম করে দিয়ে এরকম করে নিচে লিখে দেবে ঘূর্ণাবর্ত, ঘূর্ণবাত বৃষ্টিপাত। এরপর দেখো সাথে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো একটি। 5x1 দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর আমেরিকার পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ। তাহলে একে ভূপ্রকৃতি, দেখো এখান থেকে এখান পর্যন্ত ভূপ্রকৃতি লিখে দিয়েছি। 2 নম্বর দেখো নদ নদী, এখান থেকে এখান পর্যন্ত লিখেছি, পড়লে বুঝতে পারবে একবারে সহজ। 3 দেখো জলবায়ু, এখান থেকে এখান পর্যন্ত লিখেছি, দেখো জলবায়ু কীরকম। এবং 4 নম্বর পয়েন্ট মৃত্তিকা, মৃত্তিকা এখান থেকে এখান পর্যন্ত লিখেছি, পয়েন্ট পয়েন্ট করে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লিখে দিয়েছি। 5 স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে এখান পর্যন্ত। তাহলে তোমাদেরকে এখান পর্যন্ত লিখতে হবে, মানে এই যে উত্তর এখান থেকে শুরু করে তোমাদেরকে এই যে স্বাভাবিক উদ্ভিদ এখান পর্যন্ত তোমরা পয়েন্ট পয়েন্ট করে যেমন দেওয়া আছে লিখবে। পুরো 5-এর 5 দেবে, পুরো 5-এর 5, 1 নাম্বারও কাটবে না, আমি বলছি 1 নাম্বারও কাটবে না। এরপরে নেক্সট প্রশ্ন দেখে নাও। 5-এর দাগে, 2-এর দাগে দুটো রয়েছে, একটা করতে হবে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতি ও পম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখো। তাহলে আমি লিখে দিয়েছি, দেখে নাও। দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি, তাহলে এরকম পয়েন্টটা দেবে। দেওয়ার পর দেখো দক্ষিণ আমেরিকার পশ্চিমে পার্বত্য অঞ্চলের, যাকে আন্দিজ পর্বতমালা বলা হয়, এটি বিশ্বের দীর্ঘতম পর্বতমালা। এই পর্বতমালা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় 7,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটি ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু, ইকুয়েডর, বলিভিয়া, চিলি ও আর্জেন্টিনার মধ্য দিয়ে গেছে। আন্দিজ পর্বতশ্রেণী ভৌগোলিকভাবে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। এখানে বরফে ঢাকা শৃঙ্গ, আগ্নেয়গিরি পর্বত, উচ্চ উপত্যকা ও মালভূমি বিদ্যমান। এখানকার উচ্চভূমিগুলোকে বলা হয় আল্টিপ্লানো, যা বিশ্বের দ্বিতীয় উচ্চতম মালভূমি। অঞ্চলটি ভূকম্পন ও আগ্নেয়গিরি সক্রিয়তার পরিচিতি, কারণ এটি প্রশান্ত মহাসাগরের আগ্নেয়মেলার অংশ, আগ্নেয়মেখলার অংশ, আগ্নেয়মালার অংশ বা আগ্নেয়মেখলার অংশ বলবে। এখানকার উচ্চভূমি উচ্চতার ভিত্তিতে পরিবর্তিত হয়। উচ্চ স্থানে ঠান্ডা ও জলবায়ু করে এখান থেকে তোমরা এখান পর্যন্ত তোমরা লিখবে। এরপরে পম্পাস সমভূমির বৈশিষ্ট্য, তাহলে পম্পাস সমভূমির বৈশিষ্ট্য এখান থেকে তোমরা এখান পর্যন্ত লিখবে। আর একটু আছে সেটুকু দেখে নাও, সেটাও লিখতে হবে। এই দেখে নাও শেষের এইটুকু অংশ লিখবে। জলবায়ু মৃদু ও ঋতুভিত্তিক, যা কৃষিকাজে সহায়ক। পম্পাস অঞ্চল গবাদি পশুর মাংস ও গম রপ্তানির জন্য বিখ্যাত। ঝড়ো বাতাস ও মাঝে মাঝে খরা এই অঞ্চলের
এখান থেকে তোমরা এখান পর্যন্ত করে নেবে, সুন্দর করে খাতায় কিন্তু তুলে নেবে। পরীক্ষার সময় একবার করে রিডিং পড়ে গেলেই হয়ে যাবে। তোমাদেরকে বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে, কারণ আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা সেগুলো দেখে সুন্দর করে করে রাখবে। পরীক্ষার সময় একবার করে পড়ে গেলে সেগুলো তোমরা পেরে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।